উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসক সহ আগামীকাল রওনা দেবেন তারা। দুপুরে এ কথা জানান ডাক্তার AZM জাহিদ হাসান। অ্যাম্বুলেন্সে চিকিৎসক সহ থাকবেন 14 জন। এর আগে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। রাতে এভার কেয়ার হাসপাতালে এসে দীর্ঘ সময় ধরে বেগম জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেন চীনের 4 বিশেষজ্ঞ চিকিৎসক। এদিকে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় আগামীকাল বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মিফতা গালিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। গালিব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবশেষে লন্ডনে নেওয়া হবে বলে জানা গেছে, তো এই বিষয়ে কি খবর আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ আমাতুল। আপনি জানেন যে গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে হঠাৎ শারীরিক অসুস্থতার জন্য রাজধানী এভার কেয়ার হসপিটালে আনা হয়েছে। তো আপনি যেমনটি দেখেছেন যে আজকে দুপুরেই মোটামুটি ওনার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে মূলত তাকে লন্ডনে উচ্চ চিকিৎসার জন্য মূলত লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপি স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন তিনি দুপুরেই এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তো আমরা এই পর্যন্ত যতটুকু জেনেছি যে বেগম খালেদা জিয়ার সাথে সর্বমোট 14 দলের একটি প্রতিনিধি দল ওনার সাথে মূলত লন্ডনে যাবার কথা রয়েছে। তো লন্ডন যাবার বিষয়ে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে মূলত ওনাকে লন্ডন নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তো 14 জনের যে সদস্য আছে সদস্যদের মধ্যে তার ব্যক্তিগত চিকিৎসক 8 জন তার ব্যক্তিগত চিকিৎসক থাকছেন। এছাড়া খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা থাকছেন তার সাথে। এছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্সের 3 জন সদস্য থাকার কথা রয়েছে। তো সব মিলে 14 জন ওনার সাথে লন্ডন যাওয়ার বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এখানে আপনি দেখছেন যে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনকে ঘিরে বিএনপি চেয়ারপারসনের খবর শোনার জন্য তার নেতাকর্মীরা আশেপাশে পুরো এলাকাতে আশেপাশে কয়েকশো নেতাকর্মী মূলত এখানে এসে জড়ো হয়েছেন। তো আমরা এই মুহূর্তে একজন নেতার সাথে আমরা একটু কথা বলতে চাইবো, আসলে ওনারা এখানে কেন এসেছেন এবং তারা আসলে দেশনেত্রী খালেদা জিয়ার আসলে মানে কি প্রত্যাশা করেন আমরা একটু জানতে চাইবো। আসলে দেখেন, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরে বেগম খালেদা জিয়া সুস্থ হয়েছে, আমাদের মাঝে রাজনৈতিক বিচরণ আবার ফিরে আসছে। আজকে সে বেশ কিছুদিন ধরে অসুস্থ এবং গুরুতর অসুস্থ। আমরা চাই তার সুস্থ জীবন এবং স্বাভাবিক একটা জীবন। আজকে দেখেন, গণতন্ত্রের জন্য 6টা বছরের উপরে জেল খাটছে, অবৈধ সরকার তাকে জেলে রাখছে। জেলে থাকতে থাকতে আজকে সে মানে ভারসাম্য হারিয়ে ফেলছে। আজকে এই বয়সে তার আজকে জেলে কাটার কথা না। আমরা ছুটে এসে আমাদের গণতন্ত্রের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য পুরো খবরে এমনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পারলাম আজকে রাতে বা যে কোনো মুহূর্তে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনা। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আপনার মাধ্যমে জানাতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আসলে মধ্যরাত অথবা আগামীকাল সকালের মধ্যেই আসলে কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওনাকে লন্ডনে উচ্চ চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানী এভার কেয়ার হসপিটাল থেকে সর্বশেষ পরিস্থিতি। আমাতুল। মিফতা গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালু সহ 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12টায় নগরীর সার্কিট হাউস মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী 54 বছর ধরে নির্যাতিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। দেশের সব প্রতিষ্ঠান আল্লাহর আইন দ্বারা পরিচালিত করার লক্ষ্যে কাজ করছে জামায়াত। তিনি জানান, কুরআনের আইন কার্যকর করতে প্রয়োজনে জিহাদে নামবে 8 দল। আবু সায়েদ ও মুগ্ধের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বলেও মন্তব্য করেন মুজিবুর রহমান। আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ সচিবালয় সহ
সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোনো আইন এখানে চলতে পারবে না। কুমিল্লার তিতাস উপজেলায় ট্রাক্টরের ট্রলি উল্টে নদীতে পড়ে ৩ নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপুরে তিতাস উপজেলার করিকান্দি রাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে তিতাস নদীতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায় নিহত ৩ নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এমন সময় রাজাপুর থেকে করিকান্দি বাজারগামী একটি খালি ট্রাক্টরের ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে গোসল করা অবস্থায় নারীদের উপর পড়ে যায়। ঘটনাস্থলে রিনা ও রুজিনা মারা যায় এবং শামসুন নাহারকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশালের মুলাদীতে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও করেন শিক্ষকরা। উপজেলার 139টি বিদ্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষকরা পরীক্ষা বর্জন করে সকাল থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও করেন। 11তম গ্রেড 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতি দাবিতে বিদ্যালয় কমপ্লিট শাটডাউন সহ অবস্থান কর্মসূচি করেন। এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রেশমা আক্তার মনি, ওহিদুল ইসলাম, মাহতাব হোসেন সহ আরো অনেকে। চট্টগ্রামে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা থাকলেও রোগীদের ভোগান্তি বিবেচনায় সময় কমিয়ে আনা হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব কাগজপত্র সম্পন্ন হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছা ও আমলাতান্ত্রিক জটিলতা তাদের দাবি বাস্তবায়নে বাধা দিচ্ছে। দ্রুত সমাধান না হলে আগামী রবিবার থেকে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বেসরকারি ক্লিনিকের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেন। এ সময় হাসপাতাল সহ ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন বিপাকে। কর্মবিরতি চলাকালে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মুন্সিগঞ্জে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল 8টা থেকে দুপুর 12টা টানা 4 ঘন্টা পর্যন্ত কর্মবিরতি করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। মুন্সিগঞ্জ 250 শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মবিরতি পালিত হয়। তাদের এই কর্মবিরতির কারণে সেবা নিতে আসা হাসপাতালের রেডিওলজি, প্যাথোলজি সহ বিভিন্ন বিভাগে দেখা যায় রোগীদের সারি। সেবা না পেয়ে অনেকে পড়েছেন চরম ভোগান্তিতে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, দীর্ঘ 31 বছর ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা 10ম গ্রেডের দাবি করে আসছে, কিন্তু কোনো সরকারই তাদের দাবি বাস্তবায়ন করছে না। দেবহাটা উপজেলার আশকারপুরে শহীদ আসিফ হাসান মিনি স্টেডিয়াম এবং জুলাই শহীদ আসিফ হাসান ভবন সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ উদ্বোধন করা হয়। বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি থেকে এই উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক মিস আফরোজা আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, জুলাই শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ হাসান ও ভাই রকিব হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আগামী 5 ডিসেম্বর শুরু হতে যাচ্ছে কেরু চিনি কলের আখ মাড়াই মৌসুম। 87 বছর আগে যাত্রা শুরু করা কেরু অ্যান্ড কোম্পানিতে এ যাবৎকাল সনাতন পদ্ধতিতে আখ মাড়াই হলেও এবার অটোমেশন পদ্ধতিতে আখ মাড়াই হবে। ইতোমধ্যে ওয়াটার ট্রায়ালের মাধ্যমে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। আসিম সাইদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির।
1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় গড়ে তোলা হয় দেশের সর্ববৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। 7 যুগেরও বেশি সময় ধরে সনাতনী পদ্ধতিতে আখ মারাই হলেও চলতি বছর কেরুতে আখ মারাই হবে অটোমেশন পদ্ধতিতে। অটোমেশন প্রক্রিয়ায় আখ মারাই সহজলভ্য ও প্রসেস লস কমাতে 13 বছর আগে হাতে নেওয়া হয়েছিল বিএমআরআই প্রকল্প। গত মৌসুমে অটোমেশন পদ্ধতিতে আখ মারাই করতে প্রস্তুতি নিয়েছিল প্রকল্প কর্তৃপক্ষ। তবে ওয়াটার ট্রায়াল হলেও অটোমেশন আখ মারাই সম্ভব হয়নি। তবে এবছর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএমআরআই প্রকল্প কর্তৃপক্ষ। টারবাইনের ওই যে টার্গেট রেট ওকে হয়েছে, এখন আজকে টারবাইন চালাচ্ছে আর কি। অলরেডি স্টিম তুলে ফেলছে, টারবাইন হিট করতেছে, চালাবে আর কি এখন। প্রকল্প পরিচালক বলছেন, একাধিকবার সকল ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে, তবে আরও বেশ কিছুদিন সময় পেলে কোনো ধরনের শঙ্কা থাকত না। সবাই কম পাইছে তো, এই যে নতুন যাদেরকে কাজ দিচ্ছে বিএমটি, এরা আসলে সবাই পায় নাই। সেক্ষেত্রে যেটুকু তারা পাইছে তার মধ্যে যে এই অবস্থায় নিয়ে আসছে অনেক অনেক আলহামদুলিল্লাহ। চলতি মারাই মৌসুমে অটোমেশন পদ্ধতিতেই আখ মারাই হবে বলে প্রত্যাশা করেছেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এই প্রকল্পটি আমাদের বেশ কিছুদিন ধরে চলমান। 25-26 মারাই মৌসুমে এই নতুন মিল হাউস এবং বয়লার দিয়ে আমরা মিলটা চালু করতে পারবো। যদি আমরা এই মিল চালু করতে পারি, নতুন মিল হাউস এবং বয়লার, তাহলে আমাদের প্রসেস লস কিছুটা কমে যাবে। মিল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছর কেরু এলাকায় আখ চাষ হয়েছে 5,000 হেক্টর জমিতে। এ থেকে 5,500 মেট্রিক টন চিনি আহরণ করা হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। অনুমোদন না থাকায় অভিযান চালিয়ে ইউএস ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে মেহেরপুর স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে গাংনী উপজেলার বামন্দিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি নাবিদ হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে গাংনী উপজেলার বামন্দিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউএস ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন না থাকায় সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে সন্ত্রাসীদের আগুনে বিআরটিসি ডিপোতে থাকা 2টি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত 2:30টার দিকে ডিপোর ভেতরে এ নাশকতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় 2:30 হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। মাইজদি ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং গুলবাহার ও মালতী নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী 2টি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদারীপুরে কলেজ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীকে মারধর করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে 2 ঘন্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারা। সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত বন্ধ থাকে মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর মহাসড়কে যান চলাচল। জানা যায়, গত 30 নভেম্বর কয়েকজন বখাটে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে মাদক সেবন করে। এরই প্রতিবাদ করেন রসায়ন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ইকবাল আমিন ওরফে সম্রাট নামে কয়েকজন শিক্ষার্থী। এ সময় মাদকসেবীদের সাথে কলেজের শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। এই ঘটনার জেরে বুধবার বিকেলে কলেজ মাঠে সম্রাটকে একা পেয়ে মারধর করে বখাটেরা। এ খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের গ্রেফতার করে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ, সীমানা নির্ধারণ করে পকেট গেট বন্ধ সহ 3 দফা দাবিতে বুধবার রাতেই মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের দুপাশে অবরোধ করে স্লোগান দেন শিক্ষার্থীরা। আজ 4 ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হানাদার মুক্ত দিবস। 1971 সালের 3 ডিসেম্বর ভোর থেকেই মুক্তিবাহিনী ও হানাদার বাহিনীর তুমুল যুদ্ধ হয়। দিনব্যাপী চলা যুদ্ধে কৌশল অবলম্বন করে মুক্তিযোদ্ধারা। ওই দিন রাতে মুক্তিবাহিনী সদস্যরা দ্বিমুখী আক্রমণ শুরু করে। এমন পরিস্থিতিতে পিছু হটতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। 4 ডিসেম্বর ভোরে শত্রুমুক্ত হয় দর্শনা। কেরু জেনারেল অফিসের সামনে ওড়ানো হয় লাল সবুজের পতাকা। দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দর্শনা পৌর কমান্ডের উদ্যোগে র্যালি, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ 4 ডিসেম্বর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মুক্ত দিবস। 1971 সালের 4 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা প্রাণপণ লড়াই করে পাকিস্তানি হানাদার বাহিনীকে ফুলবাড়ী উপজেলা থেকে হটিয়ে দিয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এই দিনে ফুলবাড়ী সহ এই 4টি উপজেলা পাক হানাদারদের হাত থেকে মুক্ত হয়। প্রতি বছর এই দিনে হানাদার মুক্ত দিবস পালন করা হলেও এবার নেই কোনো দিবসের কার্যক্রম। দিবসের কার্যক্রম না থাকায় উপজেলার অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করেন।
ফরিদপুর সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে হাঁস, খাদ্যসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার AKM আসজাদ। জেলা প্রাণী সম্পদ অফিসে সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মিজানুর রহমানের সভাপতিত্বে ৪৫ জন সুফলভোগী পরিবারকে ২১টি করে হাঁস প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে হাঁসের ঘর তৈরির জন্য ৮,৮০০ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান, বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব ধান, বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় ৭০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশি বীজ, ১০ কেজি DAP, ১০ কেজি MOP সার ও ১২০ কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ দেওয়া হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সহ ৩ দুষ্কৃতিকারী আটক হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন ভাটিয়ারি কুমিরা ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি দেশীয় ১ নলা বন্দুক, ৭টি সীসা কার্তুজ এবং ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ৩ জনকে জব্দকৃত আলামত সহ আইনগত প্রক্রিয়ার আওতায় আনার কার্যক্রম চলছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযানে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণে ভারতীয় সানগ্লাস আটক করা হয়েছে। সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে সিঙ্গারবিল বিওপি সদস্যরা বিজয়নগর উপজেলার নোয়াবাদী নামক এলাকায় অভিযান চালিয়ে ৫৮,৮০০ টাকার ১৪৭ বোতল ভারতীয় মাদক ইসকফ আটক করে। একই উপজেলার ইব্রাহিমপুরে অপর একটি অভিযানে ৬৪,১৯,০০০ টাকার ৬,৫০৮ পিস ভারতীয় সানগ্লাস আটক করা হয়। আটককৃত মালিকবিহীন মাদক ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে এবং সানগ্লাস আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া পাখির মোড় এলাকা থেকে ৮,০০০ পিস ইয়াবা সহ ইব্রাহিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা স্কয়ার গাড়ি জব্দ করা হয়। বুধবার পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ। গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ এ সময় গাড়িটিও জব্দ করা হয়। বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুপুরে উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বায়েজিদ সরদারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক HM মাসুদ হাওলাদার, সালমা খানম, মিজানুর রহমান, রুমানা খানম, শিখা সরকার, অবনী ওঝা সহ শতাধিক শিক্ষক। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চৌহালি থানা অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা শাহ আলম, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার সহ আরও অনেকে। কারাবাড়ি এলাকায় গর্ভবতী ও দুগ্ধ দানকারী নারীদের আর্থিক সহযোগিতা প্রদান করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। মানবিক সহায়তার অংশ হিসেবে সকালে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহিন। এ সময় রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল কর্মকর্তা ইজ্জত আলী মাজু, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শরীফুল ইসলাম সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মানিকগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত জেলা সমন্বিত ভবনে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবার পরিকল্পনার উপপরিচালক জাকিয়া আখতারের সভাপতিত্বে সিভিল সার্জন AKM মোফাক্খারুল ইসলাম, জেলা পরিসংখ্যানের উপপরিচালক মিনার উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার জেরিন সুলতানা ও জেলা মহিলা ও শিশু বিষয়ক প্রোগ্রাম অফিসার পারভিন বেগম বক্তব্য রাখেন।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারের সাথে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। সকালে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেত্রকোনায় সরকারি কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে ও আস্থা প্রকল্পের আওতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রকল্পের জেলা সমন্বয়কারী সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি নির্বাহী পরিচালক স্বপন পাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার সহ অন্যরা। প্রস্তাবিত নিয়োগ বিধি 2024 দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শক অ্যাসোসিয়েশন, পরিবার কল্যাণ সহকারী সমিতি এবং পরিদর্শক সমিতির কর্মীদের 10 দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে আগামী 11 ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তারা। এর ফলে পরিবার পরিকল্পনা সেবা, প্রচার সপ্তাহ কার্যক্রম এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত সেবা ব্যাহত হচ্ছে। পরিবার কল্যাণ কর্মীরা জানান, বিভিন্ন পদধারী কর্মীরা নিয়মিত স্বাস্থ্য সেবা দিয়ে আসলেও গত 26 বছর ধরে 33,000 কর্মীকে বঞ্চিত করা হচ্ছে। নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাদারীপুরের কালকিনিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে পরিবার কল্যাণ কর্মীরা। কালকিনি ও ডাসার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ফলে পরিবার পরিকল্পনা সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। আর প্রস্তাবিত নিয়োগ বিধি 2024 অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের মুজিব সড়কে অবস্থিত স্থানীয় প্রেস ক্লাবে শহীদ গোলাম মাজেদ অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনায় উপজেলা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। সকালে উপজেলা ট্রাক স্ট্যান্ডে বিএনপির অস্থায়ী কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেলী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ নেতাকর্মীরা। শরীয়তপুর 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সায়েদ আহমেদ আসলাম নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ সময় তিনি সকল ভোটারদের খোঁজ খবর নেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে ভোটার নির্বাচন আসবে, ইনশাল্লাহ সেই লক্ষ্যেই আমরা জনগণকে সেই বার্তাটা দিতেছি এবং আমরা ভোট চাচ্ছি। তার পাশাপাশিতে আমরা 31 দফার কথাগুলো বলতেছি। তার পাশাপাশিতে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুস্থ আছেন তার জন্য আমরা দোয়া প্রার্থনা করি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ মাঠে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বরিশালের গৌর নদীতে মিলাদ ও দোয়া মোনাজাত হয়েছে। টর্কি বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী সরোয়ার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম.এ. গফুর, বণিক সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ অলিউল ইসলাম, বার্থি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু সহ অন্যান্যরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল করেছে নরসিংদী সদর থানা ও শহর স্বেচ্ছাসেবক দল। চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ উদ্দিন ভূঁইয়া। শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাজওয়াল হোসেন আদরের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি এ.কে.এম. গোলাম কবির কামাল। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল খারেরা ইউনিয়ন বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খারেরা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আজম, পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলার ইউনিয়ন বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয় এই দোয়া মাহফিলে। এ সময় ঘাটাল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এম. ওবায়দুল হক নাসির, ঘাটাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ অন্যান্যরা। রাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড়হর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। সভায় বড়হর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরমান আলীর সভাপতিত্বে এবং হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী। প্রধান আলোচক ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজা।